আমি তো ভালোবাসি তোকে লিখেছেন সালমা চৌধুরী। তানভীর নিজের রুমে পড়ছে। যদিও পড়াশোনার প্রতি তার প্রবল বিতৃষ্ণা, কিন্তু কিছু করার নেই। আবিরের সাপোর্ট, মেহেরের জেদ, বন্যাকে নিজের করে পাওয়ার ইচ্ছা, আর এই সবকিছু পূরণ করতে পড়াশোনার কোনো বিকল্প নেই। আগামী সপ্তাহে কোচিংয়ে ভর্তি হবে, তাই আগে থেকেই বইগুলো একটু দেখে নিচ্ছে। হঠাৎ আবির দরজায় দাঁড়িয়ে মৃদু স্বরে বলল, আসবো? আসো, তোমার আবার অনুমতি নিতে হবে নাকি? আবির দরজা চাপিয়ে বিছানায় বসে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, এই পড়াশোনা কতদিন চলবে? তানভীর চোখ নামিয়ে শান্ত কণ্ঠে বলল, আমি সরকারি চাকরি করতে চাই। চাকরি করতে তোকে বারণ করছি না, কিন্তু চাকরি পেতে গেলে যতটা পরিশ্রম আর চেষ্টা করতে হবে, ততটা পরিশ্রম করার ধৈর্য কি তোর আছে? আমি চেষ্টা করব। আবির চাপা স্বরে বলতে শুরু করলো, দেখ তানভীর, আমি আজ পর্যন্ত তোকে কোনো কিছুতে বারণ করিনি। তুই যখন যা চেয়েছিস, নিজের সামর্থ্য না থাকলেও কোনো না কোনোভাবে ম্যানেজ করে দিয়েছি। রাজনীতি করতে চেয়েছিস, আমি অনিচ্ছা সত্ত্বেও তোর খুশির জন্য রাজি হয়েছিলাম। ইদানিং তুই সিদ্ধান্ত নিয়েছিস রাজনীতি করবি না, আমি তাতেও সম্মতি দিয়েছি। এখন তুই পড়াশোনা করতে চাচ্ছিস, আমার তাতেও কোনো আপত্তি নেই, কিন্তু কথা হলো তোর নিজের উপর কনফিডেন্স আনতে হবে। যতবার ভেঙে পড়বি ততবার নিজেকে নিজেই সাহস দিতে হবে। পারবি না পারবি না মনে থাকে না, পারবো না, এগুলো কমন কথা, কিন্তু এগুলোর সাথে আরেকটা কথাও আছে, আমাকে পারতেই হবে। যদি এই কথাটা মাথায় রাখিস, তবেই তুই সফল হতে পারবি। ধৈর্য আর পরিশ্রম একদিন সফলতা এনে দেবে। তানভীর গুরুভার কণ্ঠে বলল, আমার সিদ্ধান্তর আর নড়চড় হবে না। আল্লাহ সহায় থাকলে আমি সরকারি চাকরি নিয়েই ছাড়বো, ইনশাল্লাহ। আরেকটা কথা বলো, বোনার প্রতি তোর ইমোশনটা কি সত্যি, নাকি এটাও দোটানায় আছে? এখনো সময় আছে, তুই ভেবে দেখতে পারিস। পড়াশোনা, রাজনীতি, ক্যারিয়ার, জব, এগুলো তোর মনে পছন্দের পরিবর্তন করতে পারলেও ভালোবাসা, ইমোশন কখনো পরিবর্তন করা যায় না। বন্যার প্রতি প্রেমানুভূতি যদি না থাকে, তাহলে আগেই দূরে সরে যা। নষ্ট করলে নিজের জীবনটা নষ্ট করিস, আর একটা নিষ্পাপ জীবনকে জড়িয়ে তাকে কষ্ট দিস না। তানভীর চিবুক নামিয়ে তপ্ত স্বরে বলল, আমি সত্যি সত্যি বন্যাকে ভালোবাসি। তুমি বিশ্বাস করো, হয়তো তোমার মতন অত ভালোবাসতে পারি না, কিন্তু আমার জায়গা থেকে আমি ওকে সবটুকু দিয়ে ভালোবাসতে চাই। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, অতীতে সে মানসিকভাবে বিরক্ত করবে না তো? আমার জীবনে অতীত বলতে কিছু নেই। আমি বর্তমান নিয়ে ভালো আছি, আর বর্তমান নিয়েই ভালো থাকতে চাই। গুড। শুনলাম সেই দিন তোর এক্সকে থাপ্পড় মেরেছিস, তারপর কি দেখা হয়েছিল? তানভীর আঁতকে উঠে বলল, তুমি কিভাবে জানো? আমি তো বনুকে জানাতে বারণ করেছিলাম। বলে দিয়েছে তোমায়? ও আচ্ছা, তাহলে তোর বোনও জানে। কখন থেকে আমার কাছে এগুলো লুকাতে শেখাচ্ছিস? তুমি ভুল বুঝো না প্লিজ। ওই মেয়ের কথা শুনলে তুমি রাগ করবে, তাই বলিনি। আর আমি নিজেও এই বিষয়টাকে পাত্তা দিতে চাইনি, কিন্তু সেদিন হাসপাতালে বন্যার সামনে জান ডাকছিল, তাই রাগে থাপ্পড় মেরেছিলাম। আবির ভ্রু কুঁচকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, জান, সম্পর্ক এতদূর চলে গিয়েছিল? ছি না, ওই মেয়ে জীবনেও জান ডাকেনি আমায়। তুই তুকারি করে সময় কাটাতো না আবার জান। বন্যা দুদিন আমার সাথে দেখেছে, হয়তো সন্দেহ করেছে, তাই এমন ভাবে কথা বলছিল। আবির শান্ত স্বরে বলল, তুই কি জানিস বন্যাকে রাস্তায় ডেকে ওই মেয়ে একদিন তোর সম্পর্কে কথা বলেছে? কিভাবে? আমি কিছুই শুনিনি তো। বন্যাও কিছু বলেনি। তুমি কিভাবে জানো? বন্যা কেন তোকে বলবে? বন্যা কি তোর গার্লফ্রেন্ড? প্রপোজ করেছিস ওকে? সাহস পায় না যদি রিজেক্ট করে দেয়। কিন্তু তোমাকে ওই কথা কে বলেছে?
সানি বলেছে সানির বাসার কাছে বন্যা টিউশন পড়াতে যায়। বন্যার সাথে ওই মেয়ে কথা বলার সময় সানি পাশ দিয়ে যাচ্ছিল, তখন তোর কথা শুনে দাঁড়িয়েছে, আর যতটা শুনেছে সবটাই আমায় বলেছে। তা তুমি আমায় আগে বলনি কেন? ওই মাইয়ারে এখন মাটিতে কুপাতে ইচ্ছে করছে। একেই বন্যাকে মানাতে পারছি না, তার উপরে আরেক যন্ত্রণা হাজির। আমি এখন কি বলবো? তোর এক্স এর কথা জানে সে? বলেছে কিনা জানি না, কিন্তু আমি এখনো কিছু বলিনি। তোর উচিত বন্যাকে সবকিছু জানানো, তারপর তোর প্রতি তার কি অনুভূতি প্রকাশ পায় সেটা দেখার বিষয়। আচ্ছা ঠিক আছে। আবির উঠে যেতে যেতে আবারও বলল, লাস্টবার বলছি, ডিসিশন নেওয়ার আগে আবারও ভাব। একটা মেয়ের জীবন সম্পূর্ণ তোর হাতে। তুই ভালো হলে মেয়েটা সুখী হবে, আর তুই খারাপ হলে মেয়েটা দুঃখী। ভাব ভাব, সারা রাত ভাব, প্রয়োজনে দুরাত না ঘুমিয়ে তারপরও ভাব। আজ শনিবার, মোজাম্মেল খান বাসায় ফিরেছেন চাচ্চুর সাথে দেখা করতে। আবির আজ একটু তাড়াতাড়ি বাসায় ফিরেছে। মূলত চাচ্চুর মনের অবস্থা বুঝতেই আগেভাগে এসেছে আবির, কিন্তু মোজাম্মেল খান তেমন কোনো বিষয়ে আলোচনা করেনি। ওনার আলোচনার টপিক প্রজেক্ট, লাভ, লস আর সিফাত। চাচ্চুর সাথে কথা শেষ করে আবির নিজের রুমে চলে গেছে। এই সময় অফিসে গেলে তেমন কোনো কাজে আসবে না, তাই আর বের হয়নি। নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। কিছুক্ষণ কাজ করার পর বেশ ক্লান্ত লাগছে, তাই কফি করতে নিচে যাচ্ছিল। মেঘের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় মেঘের ফোনে রিংটংয়ের শব্দ শুনতে পায়। বিশেষ মনোযোগ না দিয়ে আবির নিচে চলে গেছে। কফি করে নিয়ে আসার সময় আবারও শুনতে পেল মেঘের ফোনে কল বেজেই যাচ্ছে। আবির মেঘের রুমে পেরিয়ে গেছে, কিন্তু অনবরত ফোনের শব্দে আবির অবচেতন মনে ঘুরে আসলো। মেঘ রুমে আছে কিনা দেখার জন্য উঁকি দিল। রুম সম্পূর্ণ ফাঁকা। টেবিলের উপরে ফোনটা আপন গতিতে বেজেই চলেছে। আবির রুমে ঢুকে ফোনটার দিকে তাকিয়ে স্ক্রিনে বন্যার ছবি আর বেবি লেখা সেভ করা নাম্বারটা ভাসলো। আবির ভাবলো রিসিভ করে বলবে যে মেঘ রুমে নেই। আবির স্বাভাবিকভাবে রিসিভ করে বলতে নিল, তার আগেই বন্যা উত্তেজিত কণ্ঠে বলা শুরু করলো, হাই ননদিনী, কি করছো তুমি? কতগুলো কল দিয়েছি, রিসিভ করলে না কেন? আমার ছোট ননদ আর দেবর কি করছে? আবির উষ্ণ স্বরে বলল, তোমার ননদিনী সম্ভবত ছাদে, আমি তোমার ভাসুর বলছি। বন্যা থতমত খেয়ে কাঁপা গলায় বলে উঠল, আবির ভাই? জি। আবির নিজের কপালে চাপড়াচ্ছে, মুখের উপরে কল কাটতে পারছে না, আবার কিছু বলতেও পারছে না। বন্যা উদাসীন কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? আমি ভালো আছি, তবে অন্য কারোরটা জানি না। ননদিনীর খোঁজ খবর নেওয়া ভালো কথাই, কিন্তু মাঝে মাঝে নিজের বেপরোয়া জামাইয়ের খোঁজ খবরও একটু নিও। বন্যা মনে মনে নিজেকে ইচ্ছেমতো বকছে। প্রকাশ্যে অত্যন্ত নমনীয় স্বরে বলল, ভাইয়া আসলে ওইরকম কিছু না। আমি শ্বাস ছেড়ে শান্ত কণ্ঠে বলল, ভালোবাসলে নিজের মানুষের যত্ন নিতে শিখতে হয়। আর হ্যাঁ, তোমাদের ননদ ভাবির সম্পর্কের মাঝে ঢুকে পড়ার জন্য সরি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আবির কল কেটে সরাসরি ছাদে গেল। মেঘ গান গাইতে গাইতে গাছের ঘাস পরিষ্কার করছে। আবির কিছুটা পেছনে দাঁড়িয়ে আস্তে করে গলা খাকারি দিয়ে বলল, কেউ একজন বলেছিল আমি ফিরলে আমাকে সারপ্রাইজ দিবে, কিন্তু আজও দিল না। সে কি ভুলে গেছে? মেঘ গম্ভীর কণ্ঠে বলল, সে ভুলে যায়নি, কিন্তু কি? আপনি যদি কিছু মনে করেন। আমি কিছু মনে করব না, বলুন। মেঘ চিন্তিত কণ্ঠে শোধালো, আগে একটা কথা বলুন, ভাইয়া যে বন্যাকে পছন্দ করে এটা কি আপনি জানেন? আবির চিরচেনা কণ্ঠস্বরে জবাব, জানি। মেঘ আঁতকে উঠে প্রশ্ন করলো, কবে থেকে জানেন? প্রায় 2.5 বছর হতে চলল। মেঘ হতবাক হয়ে তাকিয়ে থেকে উদ্বিগ্ন কণ্ঠে বলল, ভাইয়া এত বছর যাবৎ বন্যাকে পছন্দ করে? হ্যাঁ, এখন
বল কি করেছিস? আমি তেমন কিছু করিনি। ভাইয়া বন্যাকে পছন্দ করে, তাই কয়েক মাস হলো আমি জানতে পেরেছি। তাই বোন হিসেবে আমি আমার দায়িত্ব পালন করেছি। আবির রাশভারী কণ্ঠে শোধালো, কি দায়িত্ব? মেঘ আস্তে করে বলল, আমি আর মিম ভাবি হওয়ার জন্য প্রপোজ করেছি, আর ভাগ্যক্রমে বন্যাও রাজি হয়ে গেছে। আপনাকে ভিডিও দেখাবো নি। আবির নিরেট কণ্ঠে বলল, এই জন্যই ফোনে এত যত্ন সহকারে ননদিনী বলে ডাকছিল। মেঘ ভারী কণ্ঠে বলল, আপনি কিভাবে জানলেন? মেঘ আবির সশব্দে হেসে বলল, তোকে কল দিয়েছিল। আমি কল রিসিভ করে শুধু বলতে চেয়েছিলাম তুই ছাদে, কিন্তু তার আগেই সেসব বলে ফেলেছে। তারপর আর কি? সে যেহেতু ননদ দেবরের খোঁজ নিচ্ছিল, তাই ভাসুর হিসেবে আমারও তো পরিচয়টা দিতে হয়, তাই দিয়ে এসেছি পরিচয়। এটা কি করলেন আপনি? আবির ঠাট্টার স্বরে বলল, আমি তো কিছুই করলাম না। মেঘ কপাল গুটিয়ে সূক্ষ্ম নেত্রে তাকাতেই আবির মুচকি হেসে নিচে চলে গেছে। 2 দিন কেটে গেছে। আবির বন্যার ব্যাপারে তানভীরকে কিছুই জানায়নি, কারণ তানভীরকে ভাবার জন্য 2 দিন সময় দিয়েছে। তানভীর 2 দিন পর সুন্দরভাবে তার মতামত জানিয়েছে। সে বন্যাকে ছাড়া আর কাউকে পছন্দ কিংবা ভালোবাসতে পারবে না। বন্যার জন্য সে সবকিছু করতে পারে, আর আরো অনেক কিছু বলেছে। আবির সব শুনে শান্ত কণ্ঠে বলল, তুই চাইলে বন্যাকে তোর মনের কথা বলতে পারিস। তানভীরকে বিস্তারিত কিছু না বললেও কিছু কথাতে টুকটাক বুঝিয়েছে। আজ সকাল থেকে খানবাড়ির পরিবেশ অন্যরকম। মোজাম্মেল খানের শরীর খারাপ, তাই অফিসে যাবে না। তানভীর একটা কাজে বেরিয়েছে। আবিরের আব্বুর অফিসে ছোটখাটো একটা মিটিং আছে, তাই আবিরও দ্রুত রেডি হয়ে বেরিয়ে গেছে। মেঘ খেতে গিয়ে দেখে টেবিল সম্পূর্ণ ফাঁকা, তাই না খেয়ে আবিরকে দেখতে গেল। আবির রুমে নেই দেখে মেঘের মন কিছুটা খারাপ হয়ে গেছে। আজ সকালে কল পর্যন্ত দেয়নি আবির। আবিরের খোঁজ নিতে মেঘ বেলকনিতে দাঁড়িয়ে আবিরের নাম্বারে কল দিল। আচমকা রুমের ভেতর থেকে রিংটং বাজছে। পাগল তোর জন্যে রে পাগল, এমন পাগল মুখে বলি, দূরে যা মন বলে, থেকে যা দূরে গেলে মন বোঝে তুই কত আপন। কল বাজতে বাজতে কেটে গেছে। আবির রিসিভ করেনি। মেঘ দ্বিতীয়বার আবিরের নাম্বারে কল দিল। পূর্বের ন্যায় রুম থেকে একই গান বাজছে। মেঘ কপালের ভাঁজ ফেলে আনমনে রুমের দিকে এগিয়ে গেল। বিছানার উপরে আবিরের ফোনটা পড়ে আছে, সেই ফোনেই এই গান বাজছে। মেঘ এগিয়ে গিয়ে ফোনের স্ক্রিনে তাকাতেই রীতিমতো আশ্চর্য বনে গেল। আবির আর মেঘের একসঙ্গে বৃষ্টিতে ভেসছে এমন একটা ছবি ভেসে আছে, সাথে সোলমেট নামে সেভ করা নাম্বার। মেঘ আশ্চর্যিত হয়ে তাকিয়ে আছে। মস্তিষ্কের নিউরনগুলো ছুটছে দিক বেদিক। বুকের বাঁ পাশে অদ্ভুত অনুভূতিতে মেতেছে। অনেকদিন আগে আবিরের ফোনে নিজের নাম দেখতে ইচ্ছে হয়েছিল মেঘের, তবে সেটা কেবলমাত্র ইচ্ছেই ছিল। এখন তা এক বিন্দুও মনে ছিল না। গত পরশুদিন রাতেও মেঘ বন্যাকে কল দিয়ে মন খারাপ করে বলেছিল আবির দেশে ফিরেছে, তবুও তাকে ভালোবাসার কথা বলছে না, প্রপোজ পর্যন্ত করছে না। বন্যা অনেক বুঝিয়ে শুনিয়ে ঘুমাতে বলেছে। আজ সেই আবির ভাইয়ের ফোনে নিজের নাম, ছবি আর গানের রিংটং শুনে মেঘের নিজের চোখ আর কানকে বিশ্বাস করতে পারছে না। আনন্দে মেঘের 2 চোখ টলমল করছে, ভেতরের আনন্দে ভেসে গেছে, প্রকাশ করার ভাষা হারিয়ে ফেলেছে। আচমকা আবিরের বাইকের শব্দ শুনে ফোন ফেলে মেঘ দ্রুত নিজের রুমে গেছে। আবির নিজের রুম থেকে ফোন নিয়ে মেঘের রুমের সামনে এসে থমকালো। দরজা থেকে উদ্বিগ্ন কণ্ঠে শোধালো, কল দিয়েছিলি কেন? মেঘের 2 চোখ ভেজা, চিকচিক করছে পানিতে। মেঘ আবিরের দিকে না তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল,
খেয়েছেন কিনা জিজ্ঞাসা করতে কল দিয়েছিলাম। সত্যি নাকি অন্য কিছু বলতে কল দিয়েছিলি? মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, তেমন এমনিতেই কল দিয়েছিলাম, অন্য কোনো কারণ নেই। মেঘ আবিরের দিকে ভালোভাবে তাকালো। মাথায় ওড়না দিয়ে মুখ ঢেকে বসে আছে। আবির মৃদু হেসে বলল, হঠাৎ লাজুকলতা সাজার কারণ কি? এমনি, আপনি অফিসে যান। এদিকে আলী আহমেদ খান বারবার কল দিচ্ছে, 11টায় মিটিং টাইম, যত দ্রুত সম্ভব যেতে হবে। আবির মেঘের থেকে বিদায় নিয়ে দ্রুত চলে গেছে। আবির বাসা থেকে বের হতে মেঘ বন্যার নাম্বারে কল দিল। প্রথমবার রিসিভ হয়নি, তারপর থেকে নেটওয়ার্ক বিজি, ব্যস্ত বলছে। অনেকক্ষণ ট্রাই করার পর একবার কল ঢুকেছে। বন্যা কল রিসিভ করে উত্তেজিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, বেবি তুই জিতে গেছিস। এপাশ থেকে মেঘও বলে উঠল, বেবি আমি ওনার ভালোবাসার প্রমাণ পেয়ে গেছি। বন্যা আর মেঘ একসঙ্গে চিল্লাচিল্লি শুরু করেছে। মেঘ বলছে সে আগে বলবে, ওইদিকে বন্যা বলছে বন্যা আগে বলবে। বাধ্য হয়ে মেঘের কথাই আগে শুনতে হলো। মেঘের কথা শেষ হতেই বন্যা বলে উঠল, তুই একবার বলেছিলি না হয়তো আবির ভাই বিদেশে যাওয়ার আগ থেকে তোকে ভালোবাসে? এটা মিথ্যা না, একদম সত্যি। আবির ভাই তোকে তখন থেকেই ভালোবাসে। তোকে কে বলেছে? তোর ভাই গতকাল রাতে কল দিয়েছিল, আপু বাসায় নেই, তাই সেই সুযোগে ওনার সাথে অনেকক্ষণ কথা বলতে পেরেছি। তোকে বিস্তারিত ঘটনা পরে বলবো। সবচেয়ে বড় কথা হলো তোর ভাইও সবকিছু জানে। মেঘ শক্ত কণ্ঠে বলল, আমি এতদিন যে প্রমাণ খুঁজছিলাম, আজ সেই সব প্রমাণ পেয়ে গেছি। এখন কি করবি? মেঘ একটু ভেবে শান্ত কণ্ঠে বলল, এই জীবনে ওনার প্রপোজ আশা করাটা বোকামি ছাড়া কিছুই হবে না। যেহেতু আমি প্রমাণ পেয়ে গেছি, তাই আমি আজই ওনাকে প্রপোজ করব। কিভাবে? মেঘ মুচকি হেসে বলল, তুই একটা হেল্প করতে পারবি? কি হেল্প? আমার জন্য একটা নীল শাড়ি কিনে আনতে পারবি? তুই ওনাকে প্রপোজ করতে যাবি? হ্যাঁ, যাব। আমি এতদিন প্রমাণ খুঁজছিলাম, কিন্তু শক্তপোক্ত কোনো প্রমাণ পাইনি, তবে আজ পেয়েছি, তাই আর ছাড়তে পারবো না। উনি বলেছেন উনি বাসায় ফিরলে আমি যা চাই তাই হবে। আমি আজ ওনাকে চাইবো, আশা করি উনি আমাকে ফেরাবেন না। তুই শুধু শাড়িটা কিনে নিয়ে আয় প্লিজ। আচ্ছা ঠিক আছে, আসছি। আই লাভ ইউ বেবি। আই লাভ ইউ আমা। আই লাভ ইউ আমায় না বলে আমার ভাসুরকে বলিও। মেঘ লাজুক হেসে বলল, উফ, আমার না ভাবতে লজ্জা লজ্জা লাগছে। বন্যা হেসে বলল, তুই রেডি হো, আমি শাড়ি কিনে নিয়ে আসছি। মেঘের হৃদয়ের অন্তঃস্থল অনবরত কম্পিত হচ্ছে। হৃৎপিণ্ডের দিকবেদিক ছোটাছুটিতে শরীর জুড়ে অস্থিরতা কাজ করছে। চোখের সামনে জ্বলজ্বল করছে আবিরের ফোনের স্ক্রিনে লেখা নাম আর শ্রাবণের বৃষ্টিতে জলসিক্ত দুজনার ছবিটা। গত 2 বছরে জমে থাকা প্রেমানুভূতিগুলো আজ যেন স্বস্তি পেল। মেঘ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আনমনে ভেবে যাচ্ছে, ঠোঁট জোড়ে তার লাজুক হাসি লেগেই আছে। বন্যা মেঘেদের বাসায় আসতে আসতে দুপুর হয়ে গেছে। অনেক দোকান ঘুরে মেঘের জন্য একটা নীল রঙের শাড়ি নিয়ে এসেছে। বন্যা আসতেই মেঘ হুটোপুটি করে শাড়ি বের করে দেখতে লাগলো। মূলত সেই দিন পার্কে শাড়ি পরা মেয়েটাকে দেখার পর থেকে মেঘের মনে সেটা স্থির হয়ে আছে। মেয়েটা অন্য রঙের শাড়ি পরলেও মেঘ নীল রঙের শাড়ি পরেছে, কারণ সাদা কালো ব্যতীত আবিরের প্রিয় রঙের তালিকায় নীল রংটাই আসে। তাছাড়া মেঘ আগেও খেয়াল করেছে, সে নীল রঙের জামা পরলে আবিরের প্রতি অভিপ্রায় সম্পূর্ণ বদলে যায়, অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তাই আজ ইচ্ছে করে নীল রঙের শাড়ি পরছে, যেন আবির ভাই মেঘকে দেখে ফিদা হয়ে যায় আর মেঘ যা বলবে সব মেনে নেয়। বন্যায় মেঘকে সাজিয়ে দিচ্ছে, বিশেষ করে শাড়িটা বন্যায় পরিয়ে দিচ্ছে। খুব ভালো না পারলেও বন্যা টুকটাক শাড়ি পরাতে পারে। মেঘ হঠাৎ প্রশ্ন করলো, ভাইয়া কল দিয়ে তোকে কি বলেছে রে? তোর ভাই তো অনেক কিছুই বলতে চাচ্ছিল, কিন্তু আমি সেসব পাত্তা দিইনি। কেন?
সেই দিন সেই দিন আমার কল আবির ভাইয়া রিসিভ করার পরেই বুঝেছিলাম আবির ভাইয়া তোর ভাইকে বলবে আর তোর ভাই আমাকে কল দিবে। তাই আমি মনে মনে প্রশ্ন সাজিয়ে রেখেছিলাম। তোর সঙ্গে এত বছর যাবৎ চলছি আমি, আজ পর্যন্ত তোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত ওনাকে একা নিতে দেখিনি। প্রথম ভাবতাম আবির ভাইয়াই ওনার বেস্ট ফ্রেন্ডের মতন, বড় ভাইও তাই হয়তো বলেন বা জিজ্ঞাসা করেন, কিন্তু ধীরে ধীরে সেটা বাড়লো। আবির ভাইয়ার প্রতি তোর ক্ষোভ ছিল এত বছর, তাই আমি তোকে ওইভাবে কিছু বলিনি। তবে ইদানিং ওনার সাথে আমার বেশ কয়েকবার আলাদাভাবে দেখা হয়েছে, বিভিন্ন টপিকে কথা হয়েছে, কিন্তু তোর টপিক আসলে ওনার মুখে আবির ভাইয়ার নাম এমনিতেই চলে আসে। ভাইয়া বলেছে এটা করতে বারণ করেছে। ভাইয়াকে বলে দেখি, হয়তো মুখ ফসকে বলে ফেলে, পরে বুঝতে পারলে কথাটা কাটিয়ে বলেন। বাসার কথা বলতে হবে। তুই একদিন আবির ভাইয়ার কলেজ ফ্রেন্ডের বিষয়ে বলেছিলি, এই সবগুলো বিষয়ই আমার মাথায় ছিল। সবচেয়ে বড় বিষয়, সেই দিন হাসপাতালে তুই যখন অজ্ঞান ছিলি, তখন আবির ভাইয়া ফোনে ওনাকে যেভাবে ঝেড়েছে তুই বিশ্বাস করবি না। ওনার চোখ মুখ একদম অন্ধকার হয়ে গিয়েছিল। তারপর উনি একটা টু শব্দ পর্যন্ত করেননি। সেই দিনই শিওর হয়েছিলাম উনি কিছু না কিছু হলেও জানেন। আমি শুধু ওনাকে জিজ্ঞাসা করার সুযোগ খুঁজছিলাম। গতকাল উনি কল দিলেন, আপুও বাসায় নেই। এই সুযোগে রাত 3টার উপর পর্যন্ত শুধু তোর বিষয়ে কথা বলেছি। তোকে কথাগুলো জানানোর জন্য আমার ভেতরটা ছটফট করছিল, কিন্তু ঘুমে চোখও টানছিল। ওনার সাথে কথা বলতে বলতে কখন জানি ঘুমিয়ে পড়েছিলাম। সকালে সজাগ হয়ে আগে তোকে কল দিয়েছি। মেঘ উত্তেজিত কণ্ঠে শোধালো, ভাইয়া কি বলেছে? আমি প্রথমে ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, সেদিন হাসপাতালে কি আবির ভাইয়া কল দিয়েছিল? উনি উত্তরে হ্যাঁ বলেছেন। আমি আবারও জিজ্ঞাসা করেছি, আবির ভাইয়া কি মেঘকে পছন্দ করেন? উনি এর উত্তরেও হ্যাঁই বলেছেন। তখন আমি সরাসরি জিজ্ঞাসা করি, আবির ভাইয়া কি বাইরে পড়তে যাওয়ার আগে থেকে মেঘকে পছন্দ করেন, হ্যাঁ কি না? উনি সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছেন হ্যাঁ। তারপর আরো কয়েকটা প্রশ্ন করি, উনি সবগুলোর ঠিকঠাক উত্তর দিয়েছেন। তুই জিজ্ঞাসা করিসনি ভাইয়া কবে থেকে জানেন? জিজ্ঞাসা করেছি, উনি বলেছেন উনি অনেক আগে থেকেই সবকিছু জানেন। মেঘ চেঁচিয়ে উঠল, হোয়াট? ভাইয়া আমার সাথে এত বড় ধোঁকাবাজিটা করতে পারলো? বন্যা শান্ত স্বরে বলল, গতকাল রাতে এই কথা শোনা মাত্র আমিও চিৎকার করেছিলাম। রাগে কটমট করে বলেছিলাম, আপনি সবকিছু জানার পরও মেঘকে এত কষ্ট কেন দিয়েছেন? আপনি জানেন মেঘ আপনাকে পাগলের মতন ভালোবাসে, তারপর আপনি এটা কিভাবে করতে পারলেন? তখন উনি বলেছেন উনি আবির ভাইয়ার কথার ওপর কিছু বলতে পারবেন না, আর কখনো পারবেন না। আমার মেজাজ আরো বেশি খারাপ হয়ে গিয়েছিল। আমি মুখ ফসকে বলে ফেলেছিলাম, আবির ভাইয়ার মধ্যে যদি বিন্দুমাত্র মনুষ্যত্ববোধ থাকতো তাহলে মেঘকে এত কষ্ট দিত না। মেঘ শান্ত স্বরে জিজ্ঞাসা করল, ভাইয়া ধমক দেয়নি তোকে? না, ধমক দেয়নি, তবে রেগে বলেছে। তুমি ভাইয়া সম্পর্কে কতটা জানো যে ভাইয়াকে নিয়ে এসব কথা বলছো? ভাইয়া বোনকে যতটা ভালোবাসে আর বোনের ব্যাপারে যে পরিমাণে পজিটিভ, আমি সারা জীবনেও তার একাংশ হতে পারবো না। মেঘ মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, তুই এই অফুরন্ত ভালোবাসা কোথায় ছিল এতদিন? বন্যা মুচকি হেসে বলল, তার থেকে বড় শকিং নিউজ শুনবি? কি? আবির ভাইয়া অবর্তমানে 7 বছর যে তুই রিল্যাক্সে জীবন কাটিয়েছিস, সেই সবটাই ছিল আবির ভাইয়ার প্ল্যান। তুই হয়তো প্রকাশ্যে বা স্বইচ্ছায় আবির ভাইয়ার সঙ্গে কোনোদিন কথা বলিসনি, কিন্তু উনি ঠিকই তোর কথা শুনেছে। এমন একটা দিন বাদ যায়নি যে তোর কণ্ঠ না শুনে ভাইয়া ঘুমাতে গেছে। তুই রাগ করলে মাঝরাতে তোর ভাই
থেকে ডেকে নিজে রান্না করে বা তোর পছন্দের খাবার এনে তোকে সামনে বসিয়ে খাইয়ে তোর রাগ ভাঙানোর চেষ্টা করতো ঠিকই, কিন্তু তখন ফোনের ওপাশে আবির ভাইয়া থাকতেন। শুধুমাত্র তোর কথা শোনার জন্য উনি আলাদা ফোন ইউজ করতেন। ঘন্টার পর ঘন্টা তোর ভাইয়ের সঙ্গে অডিও কলে থাকতেন। তোর ভাইয়া আরো যা যা বলেছে তা শুনে আমি রীতিমতো আকাশ থেকে পড়েছি। তোর অভিমানের তোপে পড়ে এক প্রকার বাধ্য হয়ে বাড়ি ছেড়েছিলেন উনি। অথচ দূরে থেকেও পাগলের মতন ভালোবেসে গেছেন। তুই বোন অনেক লাকি, দোয়া করি যেন সারা জীবন আবির ভাইয়ার স্প্যারো হয়ে থাকতে পারিস। মেঘ মিষ্টি হেসে শাড়ির আঁচল ছড়িয়ে ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে বলল, ইনশাল্লাহ। এখন বল আমাকে কেমন লাগছে? ওনাকে পাগল করার মতন যথেষ্ট না? বন্যা হেজাব ঠিক করে দিতে দিতে বলল, মাশাআল্লাহ, তোকে খুব সুন্দর লাগছে। আবির ভাইয়া ছাড়া আর কারোর নজর যেন না লাগে। দুপুরের পর থেকে ড্রয়িং রুম ফাঁকাই থাকে, তবুও মেঘ আর বন্যা চুপি চুপি বাসা থেকে বেরিয়েছে। মেঘের আব্বু আজ বাসায় আছে। মেঘকে এত সেজেগুজে বের হয়েছে দেখলে নিশ্চয়ই শখানা প্রশ্ন করতে শুরু করবেন। মুহূর্তে তানভীর, আবির সবাইকে জড়ো করে ফেলবেন, এই ভয়ে লুকিয়ে বের হচ্ছে। বাসা থেকে বেরিয়ে দুইজন দুই রিকশায় আলাদা আলাদা গন্তব্যে রওনা দিল। বন্যা সরাসরি বাসায় যাচ্ছে, মেঘ যাচ্ছে পার্কে। যাওয়ার সময় একগুচ্ছ লাল আর হলুদ গোলাপও সঙ্গে নিয়েছে। জ্যাম পার করে পার্ক পর্যন্ত আসতে মেঘের অনেকটা সময় লেগেছে। আজ অফিস ডে হওয়ায় পার্ক খুব বেশি মানুষের ভিড় নেই, আবার একেবারে ফাঁকাও না। শাড়ি পরে একা একা হাঁটতেও খুব বিরক্ত লাগছে। কিছু দূর গিয়ে গাছের নিচে একটা বেঞ্চে বসলো, ফুলগুলো পাশে রেখে ফোনটা হাতে নিল। আবিরকে ফোন দেওয়ার খুব চেষ্টা করছে, কিন্তু ভয়ে হাত কাঁপছে। বাসা থেকে খুব সাহস নিয়ে বের হলেও পার্ক পর্যন্ত আসতে আসতে সাহসের ছিটেফোঁটাও বেঁচে নেই। হাতের কম্পনের কারণে কাচের চুড়িগুলো একে অন্যের সঙ্গে বাড়ি খাচ্ছে। মেঘ সঙ্গে সঙ্গে ফোন পাশে রেখে চুড়ি খুলতে শুরু করলো। নিজের উপর প্রচন্ড রাগ হচ্ছে, শরীর ঘামছে। লাল টকটকে রঙের লিপস্টিকে রাঙানো ওষ্ঠদ্বয় টিরটির করে কাঁপছে। অকস্মাৎ বন্যার কল আসছে। কল রিসিভ করতেই বন্যা বলল, আবির ভাইকে কল দিয়েছিস? সাহস পাচ্ছি না। আমি জানতাম তুই এমনই কাণ্ড করবি। জোরে নিঃশ্বাস নিয়ে কল দে ওনাকে, যা হবার হবে। মেঘ কাঁপা গলায় বলল, ঠিক আছে, দেখছি। মেঘ পার্কে এসেছে প্রায় 20 মিনিট হয়ে গেছে, এখনো আবিরকে কল দিতেই পারছে না। বারবার ফোন হাতে নিচ্ছে, আবার রেখে দিচ্ছে। সূর্য পশ্চিমা আকাশে অনেকটাই হেলে পড়েছে। পল্লবিত আঁখিতে তাকিয়ে সেই দৃশ্য দেখছে। মেঘ আচমকা নড়ে চড়ে বসলো। এর মধ্যে মেঘের থেকে কিছুটা দূরে একটা বাইক এসে থামলো, কিন্তু মেঘের সেদিকে নজর নেই। মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ফোন হাতে নিয়ে আবিরের নাম্বারে কল দিল। হাঁটুর উপরে হাত রেখে ঝুঁকে ফোনের স্ক্রিনে তাকিয়ে মেঘ বারবার ঢোক গিলছে। আবির ফোন রিসিভ করলে কি বলবে মনে মনে তাই সাজাচ্ছে। অকস্মাৎ মেঘের ঠিক সামনে কেউ একজন দাঁড়াতেই মেঘ আঁতকে উঠল। নীল রঙের একটা আবছায়া চোখে লাগতেই মেঘ মেরুদণ্ড সোজা করে বসতে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে নিল। ততক্ষণে আবির মেঘের সামনে হাঁটু গেড়ে বসে পড়েছে। আবিরকে দেখেই চমকে উঠল মেঘের অবিশ্বাস্য চাহনি দেখে আবির মুচকি হাসল। আবিরের পরনে নীল পাঞ্জাবি, সানগ্লাসটা বুকের ওপরে পাঞ্জাবিতে ঝোলানো। চুল দেখে বোঝাই যাচ্ছে বাইক থেকে নেমে হাত দিয়ে ঠিক করেছে। ঠোঁটে লেগে আছে মায়াবী হাসি। আবির
এক মুহূর্ত দেরি না করে মেঘের সামনে একগুচ্ছ সাদা গোলাপ ধরে নিঃশব্দ কণ্ঠে বলতে শুরু করলো, তুমি আমার মনের পিঞ্জিরায় নিপট অপ্রমাদিতে থাকা এক অন্তহীন ক্ষীণত্ব অনুভূতির রাজ্যে তৃষ্ণাক্ত কাব্য। এলো কেশি, এলো চুল, উত্তাল অতধি তরঙ্গের ন্যায় কোহনিকা হাসি, প্রণয়নীর নিখুঁত আত্মতা, মৃগ নয়নার মতন বিমুগ্ধ চোখে বারংবার হারিয়ে খুঁজেছি নিজেকে। তুমি আমার প্রণয়ের প্রহারের সেই পূর্ণতা, অপ্রেমেয় নীলাম্বরের অসীমত্ব ছাড়ানো স্নিগ্ধতা। তুমি কি আবিরের হৃদয়ের রাজ্যে হবে? তুই কি আবিরের হৃদয়ের রাজ্যের রানী হবি? মেঘের হাতের মুখ চেপে ডাগর ডাগর চোখে আবিরের অভিমুখে তাকিয়েছিল। হার্টবিট বেড়েছে কয়েক গুণ। সেই দিকে কোনো খেয়াল নেই। আবিরের প্রশ্নের চক্ষুদ্বয় প্রশস্ত করেছে, অবচেতন মনে চেঁচিয়ে উঠল, না, আমি মানি না। মেঘের চোখ মুখে অল্প বিস্তর ক্রোধের আভাস পাওয়া যাচ্ছে। আশেপাশে বসা 2-4 জন মেঘ আবিরের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন মেঘ আরেকবার চিৎকার দিলেই ছুটে আসবে। আবির আশেপাশে তাকিয়ে পরিস্থিতি বুঝে নিল। মেঘের মায়াবী 2 আঁখি আবিরের চোখে মুখে নিবদ্ধ। সকাল থেকে নেওয়া মানসিক প্রিপারেশন, সাজানো গোছানো সব যেন বৃথা হয়ে গেল। মেঘ মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, আপনি আমার সব প্ল্যান ধ্বংস করে দিতে পারলেন? আবির তখনও হাঁটু গেড়ে বসে আছে। হাতে থাকা সাদা গোলাপগুলোর দিকে তাকিয়ে গলা খাকারি দিয়ে আস্তে করে আবারও বলল, আমি রূপকথার রাজকুমার হতে চাই না, শুধু তোর মনের রাজ্যে রাজা হতে চাই। উইল ইউ বি মাই কুইন? মেঘ কাঁদো কাঁদো মুখ করে তাকিয়ে আছে। আবির বিরক্ত হয়ে ঠান্ডা কণ্ঠে হুঙ্কার দিল, নো প্রবলেম, ইফ ইউ ডোন্ট টেক দি flowers, I will give them to another girl. Will I? কথাটা বলতে দেরি হয়েছে, কিন্তু আবিরের হাত থেকে মেঘের ফুল টেনে নিতে দেরি হয়নি। ফুলগুলো আলতোভাবে জড়িয়ে ধরে মেঘ হুঙ্কার দিয়ে উঠল, ফুলও আমার, আর আপনি সহ আপনার রাজ্যও আমার। আপনার মনের রাজ্যে কেউ উকিও দিতে পারবে না, এই আমি বলে রাখলাম। মেঘের রাগে ফুসফুস করছে, মাথা নিচু করে ঘন ঘন শ্বাস ফেলছে। আবির নিঃশব্দে হেসে নিজে 2 হাঁটুতে ভর দিয়ে মেঘের উরুতে মাথা রেখে মেঘের 2 চোখের দিকে তাকালো। মুহূর্তেই মেঘের রাগ আর অভিমান উধাও হয়ে গেল। মেঘের হৃৎপিণ্ডের গতি অস্বাভাবিক জোরালো, হৃৎস্পন্দনের শব্দ বাহির থেকে শোনা যাচ্ছে। আনমনেই হাতের ফুলগুলো বুকের সঙ্গে চেপে ধরে আবিরের দিকে তাকালো। আবিরের নিঃশব্দ হাসিতেই মন্ত্রমুগ্ধ মেঘ। আবির অত্যন্ত মায়াবী কণ্ঠে বলল, মনের রাজ্যে উকি দেওয়া তো দূর, আমার দিকে কেউ তাকানোর আগেই বলে দিব, প্লিজ খালা, আমার দিকে তাকাবেন না। আমার ঘরে একটা পরীর মতন বউ আছে, বউটা যেমন কিউট তেমনই হিংসুটে। আবিরের মুখে বউ শব্দটা শুনে মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। অজানা শিহরণে মন উড়ু উড়ু করছে, বারবার কানে বাজছে, আমার ঘরে একটা পরীর মতন বউ আছে। অদ্ভুত অনুভূতি মনকে রাঙিয়ে দিচ্ছে। লজ্জায় আবিরের চোখ থেকে দৃষ্টি সরিয়ে নিয়েছে অনেক আগেই, তবুও বক্ষস্থলের ইতস্ততা কাটাতে পারছে না। আবির মেঘের উরু থেকে উঠে মেঘের ডান হাতটা নিজের কাছে টেনে নিল। আবিরের অনাকাঙ্ক্ষিত স্পর্শে মেঘের হাত সহ সম্পূর্ণ শরীর কম্পিত হচ্ছে। আবির
হাতটাকে শক্ত করে ধরে মৃদুভাবে চুমু খেয়ে মলিন কণ্ঠে বলল, আজ থেকে আমি শুধু তোর। আমার উপরে তোর অধিকার সবচেয়ে বেশি। তুই যখন যা বলবি তাই হবে। খুশি? আবিরের চুমুতে মেঘের শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে। সেই দিন অর্ধঘুমে থাকা আবিরের কপালে দেওয়া চুমুটা সেভাবে উপলব্ধি করতে পারেনি। তবে আজ মেঘের সম্পূর্ণ সজ্ঞানে আছে। মেঘ নির্বিকার হয়ে বসে আছে। বহু চেষ্টা করেও গলা দিয়ে কথা বের করতে পারছে না। সেই আবির ভাইয়ের প্রণয়ের স্রোতে সর্বক্ষণ ভেসে যেতে চায়। সে আবিরের প্রেমিক সুলভ আচরণ, আবেগময় কথায় কোনো প্রত্যুত্তর করতে পারছে না। মেঘ আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। চোখ নামাতেই নিজের কেনা লাল আর হলুদ গোলাপের দিকে নজর পড়ল। সহসা মনে পড়ে গেল নিজের করা পরিকল্পনার কথা। মেঘ গুরুতর কণ্ঠে বলে উঠল, আপনি এটা কেন করলেন? আমি সকাল থেকে প্ল্যান করে ভাবিকে দিয়ে শাড়ি কিনিয়ে সেজেগুজে এসেছি, আর আপনি আমার সব পরিকল্পনা নষ্ট করে দিলেন। আপনি খুব পচা। আবির মেঘের হাত ছেড়ে বসা থেকে উঠে সরাসরি মেঘের দুই পাশের বেঞ্চে হাত রেখে মেঘের দিকে ঝুঁকে দাঁড়ালো। মেঘ ঠোঁট উল্টে মনমরা হয়ে আবিরের দিকে চেয়ে আছে। আবির প্রশস্ত আঁখিতে তাকিয়ে নিরেট কণ্ঠে বলল, আমার এত বছরের অনুভূতি, আসক্তি আর সুদূর প্রসারী পরিকল্পনা আপনি কেবল কয়েক ঘন্টায় তছনছ করে দিয়েছেন। তবুও আমি চুপচাপ বসে দেখব? আপনি ভাবলেন কিভাবে? মেঘ নিরেট কণ্ঠে তাকিয়ে শক্ত কণ্ঠে শোধালো, আমি এখানে এসেছি এটা আপনি কিভাবে জানলেন? আবির মুচকি হেসে বলল, সকালে আপনার হাবভাব দেখে সন্দেহ হয়েছিল। তানভীরকে কলও দিয়েছিলাম, কিন্তু ও ফোন রিসিভ করেনি। 2:37 আপনার শাড়ি পরে বাসা থেকে বের হতেই আমার কানে খবর চলে গিয়েছিল। তানভীরকে কল দিতে দিতে অতঃপর জানতে পারলাম যে আমার সন্দেহই ঠিক ছিল। তানভীর বন্যাকে বলে ফেলেছে। তার মানে আপনার কানে চলে গেছে। 3:16 ফুলের দোকানে ফুল কিনেছেন, আর আমি তখন শপিং মলে আপনার শাড়ির সঙ্গে ম্যাচিং করে পাঞ্জাবি খুঁজতে ব্যস্ত। আপনি এখানে এসে বসেছেন ঠিক 4:22-এ। তখন আমি রেডি হয়ে বেরিয়ে ফুল কিনতে যাচ্ছি। ফুল নিয়ে আসতে তাই একটু দেরি হয়ে গেছে। আপনি এত কিছু কিভাবে জানলেন? ম্যাম, আপনাকে আগেই বলেছিলাম, আপনাকে ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দিইনি। তাছাড়া আপনি যারটার মনের মানুষ না। মনে রাখবেন, আবিরের পৃথিবী আপনি। আর সেই পৃথিবীকে আগলে রাখতে আবির সবকিছু করতে পারে। খানবাড়ির চারপাশ ঘিরে এমন কিছু ব্যক্তি আছে যারা নিজের কাজের পাশাপাশি সর্বক্ষণ বাসার দিকে নজর রাখে। খানবাড়িতে কখন কে আসে, কে যায়, কেন আসে, সব আপডেট আমাকে পাঠায়। এমনকি এই যে আমি এখানে আছি, এখানেও আমার লোক আছে। মেয়ে কপাল কুঁচকে বলল, বললেই হলো। মজা করছেন আমার সাথে? আবির মেঘের চোখে চোখ রেখে বলল, আমার ডান পাশে কিছুটা দূরে কালো টি-শার্ট পরা ছেলেটাকে দেখ। তার পাশের দিকে কফি কালার শার্টের ছেলেটা, আর ওই দিকে বাইকে বসা ছেলেটাকে দেখ। মেঘ তিনজনকে এক পলক দেখে ভ্রু কুঁচকিয়ে প্রশ্ন করল, তারা আপনার লোক? বিশ্বাস হয় না? না। ওকে ওয়েট। আবির ফোন বের করে মেসেজ পাঠাতেই ছেলেগুলো যে যার মতন চলে যাচ্ছে। মেঘ অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করল, ওনারা সত্যি আপনার লোক? আপনার কথা আর সেকেন্ডের মধ্যে চলে গেছে। কিভাবে সম্ভব? আপনার জন্য সব সম্ভব। মেঘ চোখ বড় করে তাকিয়ে জিজ্ঞাসা করল, তারা এখানে কেন এসেছিল? আমার অবর্তমানে কে যেন আমার স্প্যারোর দিকে চোখ তুলে তাকাতে না পারে, তার জন্য।
তাই বলে 3 জন? আর ওনারা আপনার কি হয়? দুজন ছোট ভাই আর একজন ফ্রেন্ড। 3 জনের বাসায় কাছাকাছি, তাই বলেছিলাম আমি আসার আগ পর্যন্ত কেউ যেন আশেপাশে থাকে। এসে দেখি 3 জনেই উপস্থিত। মেঘ নিজের কেনা ফুলগুলোর দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, ওনাদের জন্য আজ আমার সব শেষ হয়ে গেল। আবির বেঞ্চ থেকে মেঘের খুলে রাখা চুড়িগুলো তুলে মেঘের হাতে পরাতে পরাতে বলল, আর আপনার জন্য আমার সব পরিকল্পনা নষ্ট হয়ে গেছে। মানে? কিছু না, চলুন। মেঘ নিজের ফুলগুলো আবিরের সামনে ধরে হিমশীতল কণ্ঠে বলে উঠল, আই লাভ ইউ। আবির ফুলগুলোর দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, লাল ফুলগুলো সরিয়ে শুধু হলুদ ফুলগুলো দেন। কেন? লাল গোলাপ ছুঁতে চাই না তাই। মেঘ যথারীতি হলুদ গোলাপগুলো আলাদা করে ধরতেই আবির ফুলগুলো হাতে নিয়ে শান্ত কণ্ঠে বলল, থ্যাংক ইউ। মেঘ আহাম্মকের মতন তাকিয়ে বিড়বিড় করে বলল, কেউ আই লাভ ইউ বললে প্রতি উত্তরে থ্যাংক ইউ বলে না, আই লাভ ইউ টু বলতে হয়। আবির কথাটা শুনল কিনা কে জানে। কয়েকটা পিচ্চি ছেলেকে ডেকে লাল গোলাপগুলো দেখিয়ে নিয়ে যেতে বলল। পরপর মেঘকে নিয়ে বাইক স্টার্ট দিল। নিরুদ্দেশের পথে ছুটল। মেঘ 2-1 বার জিজ্ঞাসা করেছে, কিন্তু আবির তেমন কিছু বলেনি। সন্ধ্যা হয়ে গেছে। মেঘ চুপচাপ বাইকে বসে আছে। আবির বাইকের স্পিড কমিয়ে হঠাৎ ডেকে উঠল, ম্যাম। জি? এত চুপচাপ কেন? এমনিতেই। আবির রাস্তার পাশে বাইক থামিয়ে ঘাড় কাত করে মেঘকে খানিকটা দেখে নিল। আবির মেঘের 2 হাত এনে নিজের পেটের উপরে রেখে রাশভারী কণ্ঠে বলল, আজ থেকে এই হাতের অবস্থান এখানে। মেঘ আনমনে হেসে আবিরের গা ঘেঁষে বসল। পেছন থেকে আলতোভাবে আবিরের পেট আঁকড়ে ধরল। আবির যথারীতি আবারও বাইক স্টার্ট দিল। শহর থেকে বেরিয়ে অনেকটা রাস্তা গিয়ে আবির বাইক থামালো। আশপাশে কয়েকটা দোকান ছাড়া তেমন বাড়িঘর নেই। একদম কোলাহল শূন্য পরিবেশ। আবির মৃদু হেসে বলল, 5 মিনিটের জন্য আপনার চোখ বেঁধে দিলে আপনি কি রাগ করবেন? চোখ কেন বাঁধবেন? সেটা 5 মিনিট পরেই বুঝতে পারবেন। মেঘ আশপাশে তাকিয়ে দেখছে। এক অপরিচিত জায়গায়, তার উপর আশপাশের মানুষও তেমন নেই। আবিরের মুখের দিকে তাকিয়ে চাপা স্বরে বলল, ঠিক আছে। আবির একগাল হেসে মেঘের চোখ বেঁধে সঙ্গে সঙ্গে মেঘকে কোলে তুলে নিল। মেঘ আবিরের বুকে মাথা রেখে চুপ করে আবিরের হৃদস্পন্দনের শব্দ শুনছে। 2-3 মিনিট পর মেঘকে একটা জায়গায় নামালো। মেঘের চোখ তখনও বাঁধা। চোখ থেকে কাপড় সরাতেই মেঘ আশ্চর্যিত নয়নে তাকালো। এটা একটা বাসা, যার গেটের উপরে লেখা স্প্যারোস ড্রিম হাউস। আবির অনুচ্ছ্বর স্বরে বলল, ম্যাম, আপনার গিফট। মেঘের বিস্ময় যেন কমছেই না। আবির মেঘের হাতটা শক্ত করে ধরে সামনে দাঁড়ালো। আবিরের চোখের ইশারায় মেঘকে দরজা খুলতে বলল। মেঘ বাম হাত দিয়ে আস্তে করে দরজা ধাক্কা দিতেই দরজা খুলে গেছে। অকস্মাৎ বাড়ির ভেতরে সাউন্ড বক্সে গান বাজতে শুরু করলো। শোনো, বলি তোমায়, না বলা কথাগুলো আজ বলে দিতে চাই। বলো কি বলতে চাও, সারাটা জীবন ধরে শুনে যেতে চাই। ভালোবাসি আমি যে তোমায়, এই কথাটাই ছিল শুধু বলার। ভালোবাসি আমিও তোমায়, সব কথা কি মুখে বলে দিতে হয়? দরজা খোলা মাত্র মেঘের চোখ পড়ে ড্রয়িং রুমের সাথে বিশালাকৃতির সিঁড়ির দিকে, যা গাঁদা ফুলে সজ্জিত। ফ্লোর জুড়ে গাঁদা ফুলের পাপড়িতে ছড়িয়ে আছে। সিঁড়ির ওপরে ঝলমল করছে আবির আর মেঘের একটা ছবি, যেটা কোনো এক রেস্টুরেন্টে তোলা। ছবি দেখে মনে হচ্ছে যেন দুজনের চোখে চোখ রেখে নিজেদের অব্যক্ত অনুভূতি জাহির করছে। মেঘ চারপাশে চোখ ঘোরাতে এমন আরো কয়েকটা ছবি চোখে পড়ল। দেওয়ালের ছবি লাগানোটা খানবাড়ির কেউই তেমন পছন্দ করেন না, তাই শখেও কেউ কখনো নিজের ছবির ফ্রেমবন্দি
করেনি। মেঘ অবাক চোখে ছবিগুলো দেখছে আর ঘটনাগুলো মনে করার চেষ্টা করছে, কারণ ছবিগুলো প্রায় সব মেঘে অগোচরে তোলা হয়েছে। আবির মোলায়েম কণ্ঠে বলল, চিন্তা করিস না, ছবিগুলো সরিয়ে দেব। এগুলো শুধু স্পেশাল দিনের জন্য করিয়েছি। ছবিগুলো থেকে মেঘের দৃষ্টি সরালো। আবির মেঘের হাতটা আরো একটু শক্ত করে ধরে পা বাড়ালো। মেঘ আজ নির্বিকার। এই জীবনের সেরা সারপ্রাইজটা পেয়েছে সে। বাকরুদ্ধ মেঘ এক হাতে আবিরের দেওয়া গোলাপগুলো শক্ত করে ধরে আবিরের অভিমুখে চেয়ে তাকে অনুসরণ করলো। সাউন্ড বক্সে তখনও গান বাজছে। আকাশের ওই নীল ঠিকানায় মেঘেরা সাদা ডানা ছড়ায়। ওদের সেই ভালোবাসায় এই মন আজ পেয়েছে ঠাঁই। জড়াবো আদরে তোমাকে অনুভবে, আকাশের চেয়ে বেশি তোমাকে ভালোবাসি। কিছুটা সামনে এগোতে সিঁড়ির উপরে প্রায় ২০-৩০ জন হাতে ফুলের পাপড়ি সমেত উপস্থিত হলো। সবাই একসঙ্গে বলে উঠল, ওয়েলকাম টু ইয়োর ড্রিম হাউস ম্যাডাম। অকস্মাৎ ঘটনায় মেঘ কিছুটা ভড়কাল। সঙ্গে সঙ্গে কেঁপে উঠল মেঘের ছোট্ট দেহ। মেঘ কয়েকজনকে মোটামুটি চিনে, তবে বেশিরভাগ আবিরের অফিসের স্টাফ। মেঘ আনমনে রাকিব ভাইয়া, রাসেল ভাইয়াদের খুঁজলো, কিন্তু তারা এখানে নেই। আবিরের কর্মকাণ্ডে মেঘ পদে পদে আশ্চর্যের চূড়ায় পৌঁছে যাচ্ছে। মনের ভেতরে চলমান পরিস্থিতিতে এখন আরো বেশি কাজ করছে। অস্থিরতা এখন আরো বেশি কাজ করছে। আবির মেঘের হাত থেকে ফুলগুলো নিয়ে সিঁড়ির পাশে রেখে অকস্মাৎ মেঘকে কোলে তুলে নিল। অমনি মেঘের নিঃশ্বাস আটকে গেছে। আতঙ্কিত হয়ে মেঘ অতর্কিতে আবিরের পাঞ্জাবির কলার খামচে ধরল, শক্ত করে চোখ বন্ধ করে নিল। আবির মুচকি হেসে সিঁড়ি দিয়ে পা বাড়ালো। মস্তিষ্কে ক্ষণিকের জন্য আবেগশূন্য হয়ে গেছে। গাঁদা ফুলের পাপড়ি মেঘের চোখে মুখে বাড়ি খাচ্ছে। আকাশচুম্বী লজ্জায় আর ইতস্ততায় মেঘের চোখ খুলতে পারছে না। ইচ্ছে করছে সবকিছু ছেড়ে ছুড়ে কোনো এক অন্ধকারচ্ছন্ন ভূখণ্ডে পদার্পণ করতে। আবির যেতে যেতে তার এই পিএকে উদ্দেশ্য করে থমথমে কণ্ঠে বলল, মিনহাজ, সবার খাবার ব্যবস্থা করো। জি ভাইয়া। মেঘের হুট করে নেওয়া সিদ্ধান্তে আবিরের সবকিছু এলোমেলো হয়ে গেছে। তার না পারছে মেঘকে আটকাতে, আর না পারছিল নিজের পরিকল্পনা বাস্তবায়ন করতে। তাই বাধ্য হয়ে অফিসের স্টাফদের দিয়ে সবকিছু গোছাতে হয়েছে। তাদের খুব ইচ্ছে ছিল মেঘকে ফুল ছিটিয়ে ওয়েলকাম করবে, তাই আবিরও তেমন আপত্তি করেনি। আবিরের নিষ্পলক দৃষ্টি আটকে আছে মেঘের লজ্জায় লালিত দৃঢ়তায়। মেঘের চোখ তখনও বন্ধ। আবিরের উষ্ণ শ্বাস আছড়ে পড়ছে মেঘের গায়ে। আবির ছাদের দরজা খুলে এসে থামল। মেঘকে নামিয়ে শান্ত কণ্ঠে বলল, চাইলে এবার তাকাতে পারেন। মেঘ মিটিমিটি করে তাকালো। সঙ্গে সঙ্গে মেঘের আঁখি যুগল প্রশস্ত হয়ে গেছে। সম্পূর্ণ ছাদ লাইটিং করা, রং বেরঙের আলোতে সাজিয়ে সজ্জিত সবকিছু। রাকিব এগিয়ে এসে মৃদু হেসে বলল, সরি ভাবি, সময়ের অভাবে আজ ঠিকমতো সাজাতে পারিনি, কিন্তু বিশ্বাস করুন, আপনাদের বাসর ঘর আমি নিজের হাতে সাজাবো। এমনভাবে সাজাবো যেন বাসর ঘর দেখতে দেখতেই রাত পেরিয়ে যায়। রাকিবের মুখে ভাবি ডাক শুনে মেঘ খুশি হবে নাকি বাকি কথাগুলোর জন্য লজ্জা পাবে সেটাও বুঝতে পারছে না। আমি শক্ত কণ্ঠে ধমক দিল, শুধু শুধু আমার বউটাকে লজ্জা দিচ্ছিস কেন? ওহো, আমরা কিছু বললেই লজ্জা দিচ্ছি, আর তুই যে এখানে বাসর করার প্ল্যান করছিস এটা বললে কি হবে? আবির চোখ রাঙিয়ে পরপর মেঘের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, বিয়ে করে রাকিবের মাথা নষ্ট হয়ে গেছে, তুই কিছু মনে করিস না, চল ওইদিকে। সাউন্ড বক্সে একই গান বারবার বাজছে। ৭ সাগর আর ১৩ নদী পার হয়ে তুমি আসতে, যদি রূপকথার রাজকুমার হয়ে
আমায় তুমি ভালোবাসতে যদি। ছাদের এক পাশে যেতে মেঘ আরেক দফায় বিস্তৃত হলো। লাইটিং করে ইংলিশে বড় বড় অক্ষরে লেখা ম্যারি মি। মেঘের দুই হাতে মুখ চেপে সেই লেখাটা দেখছে। রাসেল, লিমন, মোবারক ভাইয়া সহ আবিরের আরো 4-5 জন ফ্রেন্ড এখানেই উপস্থিত। এই অপরূপ মুহূর্তের কথা মেঘ কল্পনাতেও ভাবতে পারেনি। ছাদের এই কর্নারটা কাঁচা ফুল দিয়ে এমন সাজানো যা দেখে মেঘের চোখই সরছে না। রাসেলের সবাই আতশবাজি সহ আরো কিছু জিনিসপত্র নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। মেঘ আবিরকে দেখার জন্য আলতোভাবে চোখ ঘোরালো। আবির হাঁটু গেড়ে বসে মেঘের দিকে একটা আংটি ধরে ক্ষীণ স্বরে বলল, তুই আমার তুই আমার অবসন্ন হৃদয়ের অস্ফুট প্রফুল্লতা, আমার প্রণয়ের একমাত্র পরিণীতা। আবিরের ধারালো ছুরির ন্যায় চাহনি। পুনরায় নিঃশব্দ কণ্ঠে বলল, উইল ইউ বি মাই সোলমেট? মেঘ আবেগমোহ কণ্ঠে ঝটপট বলল, ইয়েস। আশেপাশে রাকিব, রাসেলদের দিকে তাকানোর মতো অবস্থা নেই মেঘের। সে এখন অন্য দুনিয়ায় আছে। আজকে এই দিনটা মেঘের কাছে স্বপ্নের মতন। আবির হাত বাড়াতে মেঘ নিজের ডান হাতটা আবিরের হাতের উপরে রাখলো। আবির সেই হাত সরিয়ে মেঘের বাম হাত সামনে এনে মৃদুগামী হস্তে খুব যত্ন নিয়ে আংটিটা পরিয়ে দিল। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। মনের ভেতরে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। গত বছর মেঘের জন্মদিনে আবির বাম হাতের আঙ্গুলে আংটি পরিয়ে দিয়েছিল বলে মিনহাজরা কত কি বলেছে। মেঘও সেই সব কিছু মেনে নিয়েছে। ভেবে নিয়েছে বিয়ের আংটি ডান হাতে পরতে হয়, সেজন্যই আজ ডান হাত বাড়িয়েছে। আবির আংটিটি পরিয়ে মেঘের হাতে চুমু খেয়ে মলিন কণ্ঠে বলল, লোকে বলে বাম হাতের অনামিকা আঙ্গুলের সঙ্গে নাকি হৃদয়ের সরাসরি যোগ রয়েছে, তাই বিয়ের আংটি বাম হাতে পরাতে হয়। মেঘ আনমনে শক্ত কণ্ঠে শোধাল, আপনি গত বছর আমার বাম হাতে আংটি পরিয়েছিলেন, তখন লোকের কথা জানতেন না? জানতাম, আর জানতাম বলেই বাম হাতে পরিয়েছিলাম, কারণ তুই আমার প্রেমিকা নস, আমার বউ তুই। মেঘ অপলক দৃষ্টিতে আবিরের মুখের পানে তাকিয়ে আছে। কতটা শক্ত কণ্ঠে আবির বারবার মেঘকে বউ বলে সম্বোধন করছে, অথচ গত 2 বছর এই মানুষটার মুখে থেকে একটা টু শব্দ পর্যন্ত বের হয়নি। লিমন স্বাভাবিক কণ্ঠে শোধালো, এখন কি আতশবাজি ফোটাতে পারি? আবির ঘাড় কাত করে সম্মতি দিল। পরপর মেঘের দিকে তাকিয়ে মেঘের হাতটা উপরে তুলে মৃদুস্বরে বলল, আংটিটা পছন্দ হয়েছে? আংটির দিকে না তাকিয়ে মেঘ বলে দিল, আপনার দেওয়া প্রতিটা জিনিসই আমার কাছে উত্তম আর অমূল্য। আবির মুচকি হেসে বলল, একটু দেখে তো নে। মেঘ এবার আংটির দিকে তাকালো। স্বর্ণের আংটিটা খুব বেশি বড় না হলেও ডিজাইনটা খুব সুন্দর। আংটির ঠিক মাঝ বরাবর অত্যন্ত নিখুঁতভাবে এ লেখা। আবিরের শান্ত কণ্ঠে বলা, আংটিটা সবসময় হাতে রাখবি। মেঘ তৎক্ষণাৎ আংটিটিতে চুমু খেয়ে বলে উঠল, আমি এই আংটি কখনো খুলবই না। মেঘের কাণ্ড দেখে আবির ঠোঁট চেপে হাসছে। রাকিবরা ছাদের অন্য পাশে গিয়ে আতশবাজি ফোটাচ্ছে। বাজির শব্দে মেঘ সেই দিকে তাকিয়ে উত্তেজিত কণ্ঠে বলল, আমিও বাজি ফোটাবো। ওকে। মেঘ 2-1 বার ফাটানোর চেষ্টা করেছে, অতঃপর দূরে সরে এসেছে। দাঁড়িয়ে তাদের হই হুল্লোড় দেখছে আর হাসছে। এখনো আরো অনেক বাজি ফোটানো বাকি। আবির আচমকা খুব মুখ ফুলিয়ে শক্ত কণ্ঠে বলল, তোরা এখন নিচে যা, আমার ওর সাথে কথা আছে। মোবারক হেসে বলল, শেষ করেই চলে যাব।
কয়টা বাজে দেখেছিস? এক্ষুনি যা। তারাও আর কোনো কথা বলেনি, জিনিসগুলো নিয়ে নেমে যাচ্ছে। আবির ছাদের দরজা লাগাতে গেলে রাকিব আচমকা ঘুরে দরজায় উকি দিয়ে বলল, প্রয়োজনে রুম সাজিয়ে দিচ্ছি, তবুও ছাদে বাসর করার প্ল্যান করিস না যেন। আবির রাগী কণ্ঠে চেঁচালো, যাবি? রাকিব হাসতে হাসতে নেমে যাচ্ছে। আবির ছাদের দরজা বন্ধ করে মেঘের দিকে এগিয়ে আসলো। মেঘ ভ্রু কুঁচকিয়ে বলল, ওনারা কত আনন্দ করছিলেন, আপনি ওনাদের এভাবে তাড়িয়ে দিলেন কেন? আবির গম্ভীর কণ্ঠে বলল, ওদের আনন্দের থেকেও তোর সাথে কথা বলাটা জরুরি। মেঘ সূক্ষ্ম নেত্রে তাকিয়ে ভয়ে ভয়ে শোধালো, কি কি কথা? ভয়ে মেঘের বুক কাঁপছে। বিকেল থেকে এখন পর্যন্ত ঘটা প্রতিটা দৃশ্য মেঘের সামনে ভাসছে। আনমনে বলে উঠল, আপনি আবারও আমাকে ছেড়ে চলে যাবেন না তো? আজকে এই স্পেশাল দিনে মেঘের মুখে এমন আজগুবি প্রশ্নে আবির খুব বিরক্ত হলো। কপালের কয়েক স্তর ভাঁজ ফেলে চোখ ছোট ছোট করে বলল, তোর মাথায় তোর চোখে পাতায় কি লেগে আছে দেখি, চোখটা বন্ধ করতো। মেঘ সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে শোধালো, কি লেগে আছে? আবির এক সেকেন্ড দেরি না করে মেঘের লাল রঞ্জকে সুশোভিত ওষ্ঠে নিজের অধর ছোঁয়ালো। অনাকাঙ্ক্ষিত স্পর্শে সহসা চোখ মেলল মেঘ। স্বাভাবিকের তুলনায় চোখ দুটো 3 গুণ প্রশস্ত হয়ে গেল। মেঘের হৃদয়ে তোলপাড় করা রং-বেরঙের অনুভূতিগুলো স্থির হয়ে গেছে। শ্বাসনালীতে ভয়ঙ্কর ঝড় চলছে। আবিরের খোঁচা খোঁচা দাঁড়িয়ে আমস্যে মেঘের শিরা-উপশিরা রক্ত সঞ্চালন পর্যন্ত বেড়ে গেছে। আবিরের উষ্ণ শ্বাস মেঘের নাক-মুখে লাগছে। মেঘ 2 হাতে আবিরের বুকে ধাক্কা দিয়ে দূরে সরানোর চেষ্টা করল। সরাতে তো পারলই না, উল্টো আবির মেঘের উদরের পাশে আটকে ধরে মেঘকে আরো ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। আবিরের ঘনিষ্ঠতা মেঘের প্রশস্ত আঁখি আরো বেশি প্রশস্ত হলো। আবির অন্য হাত দিয়ে মেঘের 2 চোখ বন্ধ করে দিল। আবিরের নিরট স্পর্শে মেঘের গা কাটা দিয়ে উঠল। ঘামে জবজবে মেঘের শরীর বেয়ে অনবরত পানি পড়ছে। নিজেকে ছাড়ানোর চেষ্টায় ব্যর্থ হয়ে বারবার। মেঘের এলোমেলো নিঃশ্বাস, কোনো কিছুই যেন আজ আবিরের থেকে ছাড়াতে পারল না মেঘকে। এমন ভাবে কয়েক মিনিট কেটেছে জানা নেই। আবির মেঘের অধর থেকে অধর সরিয়ে শক্ত করে জড়িয়ে ধরল মেঘকে। মেঘের কানের কাছে মুখ এগিয়ে ফিসফিস করে বলল, এখন থেকে বাজে কথা বললে এভাবেই শাস্তি দিব, মনে থাকবে? মেঘ কণ্ঠ খাদে নামিয়ে আস্তে করে বলল, হুম।